ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্স বা সোসাইটি ইন জেনারেল একটা কংক্রিট ওয়াল হিট করছে বা করতেছে। কিভাবে? আপনি আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেখেন। তার রিসেন্টলি একটা বই বের হয়েছে, বইটার নাম হলো কমিউনিয়ন। এটা একটা পাবলিক মেমোরিয়াল টাইপের বই, যেখানে সে তার নাস্তিকতা থেকে ধর্মের দিকে ফিরে আসার জার্নিটা তুলে ধরছে। তো ওভারঅল আরো কিছু কথাবার্তা আসছে, যেমন একটা হাইপার ইন্ডিভিজুয়ালিস্টিক সেকিউলার লাইফস্টাইল কিভাবে ওয়েস্টার্ন সোসাইটিকে হলো করে ফেলছে বা ভিতর থেকে ফাঁপা করে ফেলছে, এটা উনি তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি এরকম কথাবার্তা আসছে ইন্টারেস্টিংলি যে সে পাবলিক লাইফে রিলিজিয়নকে আবার ফিরে আনার কিছু কথাবার্তা বলছে। আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চার্চ আর রিলিজিয়নের সেপারেশনের একটা কনসেপ্ট ছিল বা আছে। এইটার এগেইনস্টে গিয়ে উনি পাবলিক লাইফে বা রাষ্ট্রীয় পলিসিতে রিলিজিয়নকে ফিরে আনা নিয়ে কিছু কথাবার্তা এখানে নিয়ে আসছেন। সো এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি আরো দেখেন, ভ্যাটিকান থেকে রিসেন্টলি একটা ইনসাইক্লিক্যাল বের হচ্ছে এই ইনসাইক্লিক্যালটার নাম হচ্ছে ম্যাগনিফিকা হিউম্যানিটাস। এটা মেইনলি এআই এর যে র্যাপিড অ্যাডভান্সমেন্ট হচ্ছে দুনিয়াতে, এইটার এগেনস্টে মানুষের যে নৈতিক এবং আধ্যাত্মিক পরিচয়, এটাকে বাঁচানোর একটা চেষ্টা বলা যেতে পারে। মানে তারা এটা চেষ্টা করতেছে এটার মাধ্যমে যে মানুষের হিউম্যান পার্সনকে কনজার্ভ করা, রক্ষা করা, এরকম বিষয়াদি। কেননা তারা এটাকে একটা থ্রেট মনে করতেছে, লাইক এআই এর যে র্যাপিড অ্যাডভান্সমেন্ট, এটা মানুষের মোরালিটি, কনসিয়াসনেস, নৈতিকতা, এইসব বিষয়কে ডাউন প্লে করার একটা বিষয় হয়ে থাকতে পারে আপকামিং ডেইজে বা ফিউচারে। সো এটার এগেনস্টে ওনারা কিছু কথাবার্তা বলছেন বা ওনাদের প্রপোজিশন গুলো আনছেন। সো আমরা এই দুইটা ঘটনা থেকে আসলে কি বুঝতে পারি? দেখেন, আমরা এমন একটা সময় বাস করতেছি যে আমাদের আশেপাশে ওয়েস্টার্ন যে ফিজিক্যাল সায়েন্স বা ম্যাটেরিয়াল সায়েন্স, এটার একটা জয় জয়কার। আমাদের আশেপাশে এআই এর র্যাপিড অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং, স্পেস ক্রাফট, স্পেস এক্স এর মতো কোম্পানি, এলন মাস্কের মতো মানুষজনদের রেগুলার টুইট আমরা পড়ি, জিনোম সিকোয়েন্সিং এর মতো টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি। সো ওভারঅল আমরা একটা বুম বা র্যাপিড অ্যাডভান্সমেন্ট এক্সপিরিয়েন্স করতেছি ফিজিক্যাল সায়েন্সেস এর ক্ষেত্রে। বাট অন দ্য কন্ট্রারি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন যে সোশ্যাল সায়েন্স গুলো আছে বা সোসাইটি ইন জেনারেল, এটা একটা ডাউনফলের দিকে, এটা একটা ডাউনওয়ার্ড স্পাইরালের মধ্যে আছে। এবং এটা আমরা এই লেখনীগুলা থেকে বা প্রথমে যে দুইটা এক্সাম্পল দেখলাম, এখান থেকে কিছুটা বুঝতে পারি যে তারাও এটা সেন্স করতেছে বা ফিল করতেছে। আমরা যদি আরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, এগুলার দিকেও যদি তাকাই, তাহলেও এটা আমাদের কাছে ক্লিয়ার হবে যে ওয়েস্টার্ন সোসাইটিতে যে লোনলিনেস এপিডেমিক বলেন, আহ, তরুণদের মধ্যে যে মেন্টাল হেলথের যে ক্রাইসিস, পাশাপাশি ওখানে যে ফ্যামিলি ব্রেকডাউন, মোরাল ডিকে, ডিভোর্স রেট, এই সব কিছুর যে স্ট্যাটিস্টিক্স, এই সব কিছুর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে তাদের যে সোসাইটি ইন জেনারেল, এটা ডাউনফলের দিকে আসতে পারি। অর্থাৎ ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্সের যে এটা একটা ফেইলিয়ার, এটাও আমরা এখান থেকে বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন, অর্থাৎ এই প্যারাডক্সটা কেন, যে যেখানে ওয়েস্টার্ন ফিজিক্যাল সায়েন্সের একদিকে জয় জয়কার, অন্যদিকে সোশ্যাল সায়েন্সের ডাউনফল, এটা কেন হচ্ছে? আমার মনে হয় যে এইটা বোঝার আগে আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি কাজ করে। আমি দেখছি যে যখন আমরা দেখি যে কোনো একটা আইডিয়া ওয়েস্ট থেকে আসছে, তখন আমরা বাই ডিফল্ট ওটাকে পজিটিভলি গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতা আমাদের মতো দেশগুলোতে আছে। কেননা আমরা র্যাপিড অ্যাডভান্সমেন্ট তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। ধরেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলেন, এআই বলেন, অন্যান্য ইলেকট্রনিক সাইডে বলেন, যে কোনো বা ইলেকট্রনিক্স যে কোনো সাইডে বলেন, আমরা তাদের থেকেই অ্যাডভান্সমেন্ট গুলো দেখতে পাচ্ছি। সো যখন আমরা তাদের থেকে এটা দেখি, সো ওই সেম জায়গা থেকে যখন কোন একটা সোশ্যাল আইডিয়া আমাদের কাছে আসে, তখন আমরা বায়াসড হয়ে যাই। ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যে সকল চিন্তা ভাবনা আসছে সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের, ধরেন এই যে সেকুলারিজমের চিন্তাটা, লিবারাল ডেমোক্রেসি, এই আইডিয়াগুলোকে তখন আমরা ইজিলি পজিটিভ ভাবে গ্রহণ করে ফেলি। তখন আমরা কখনো এই আইডিয়াগুলোকে প্রশ্ন করি না। সো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টাকে ক্লিয়ার করা দরকার, এই ডিস্টিংশনটা আগে বোঝা দরকার, যে ওয়েস্টার্ন যে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ যেটার ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি বা এক্সপিরিয়েন্স করতেছি টেকনোলজিক্যাল সাইডে বা ইঞ্জিনিয়ারিং সাইডে বা আমাদের রেগুলার ডে টু ডে লাইফে, এইটার সাথে ওয়েস্টার্ন যে সোশ্যাল সায়েন্স, এইটার একটা সিভিয়ার ডিফারেন্স আছে। ওয়েস্টার্ন যে ফিজিক্যাল বা হার্ড সায়েন্স, এখানে একটা স্পেসিফিক ম্যাথোডোলজি আছে। অবজেক্টিভ রিয়ালিটিকে একভাবে স্টাডি করার চেষ্টা করা হয়। আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার এটা বোঝা ইজি হবে যে ধরেন আমরা যখন ফিজিক্সের কোনো প্রবলেম সলভ করতাম, ধরেন আমরা রকেটের কোনো ম্যাথ করতেছি, তখন আমরা পুরা প্রবলেমটাকে একটা ওয়েতে ফর্মুলেট করার চেষ্টা করি, একটা ম্যাথমেটিক্যাল মডেলিং তৈরি করার চেষ্টা করি, রাইট? এইভাবে আমরা সলভ করার চেষ্টা করি, রাইট? এটা হচ্ছে
ফিজিক্যাল সায়েন্সেসের ক্ষেত্রে বা হার্ড সায়েন্সেসের ক্ষেত্রে, যেখানে আমরা ম্যাথোডোলজি ফলো করতেছি কংক্রিট ভাবে। বাট দেখেন এখানে যে রকেটটা নিয়ে আমরা চিন্তা করতেছি, এই রকেটের কিন্তু প্রাণ নাই, সোল নাই, আধ্যাত্মিকতা নাই, তার আধ্যাত্মিক চাহিদা নাই, তার কনসাসনেস নাই। সোশ্যাল সায়েন্সেসের ক্ষেত্রটা কিন্তু ডিফারেন্ট। সোশ্যাল সায়েন্সে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আমরা কাজ করতেছি মানুষ এবং সোসাইটিকে নিয়ে। এখন ভাই, মানুষের তো কনসাসনেস আছে, তার বিবেক আছে, তার নৈতিকতা আছে। এই মানুষের উপরে যদি আমি ফিজিক্যাল সায়েন্সেসের যে ম্যাথোডোলজি গুলা ছিল, যে অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল মডেলিং ছিল, এই সব বিষয়গুলো এনে যদি আমি মানুষের উপরে বসায় দিই, মানুষের উপরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে কি প্রবলেম সলভ হবে কিনা বা আমরা কোনো ভালো রেজাল্ট পাবো কিনা? উত্তর হচ্ছে না। কিন্তু এই ভুলটাই ঐতিহাসিকভাবে ঘটছে, যেটাকে আমরা বলতেছি গোড়ায় গলত, বা যেটাকে বলা হয় বা বলা যায় গোড়ায় গলত। আর্লি ইউরোপিয়ান থিঙ্কাররা এই ভুলটা করছে, যেহেতু সেই সময়কার সোসাইটিতে নিউটনিয়ান যে সায়েন্স বা ফিজিক্স বা আইডিয়াগুলা, এগুলা একটা প্রেস্টিজিয়াস বিষয় ছিল আসলে সত্যিকার অর্থে সেই সময় তৎকালীন ইতিহাস অনুযায়ী। সো যারা সোশ্যাল সায়েন্সের থিঙ্কার ছিল বা যারা এই লাইনে থিঙ্কার ছিল, তারা ওইটা অ্যাডাপ্ট করে নেয়, তারা এই চিন্তাগুলাকে ইমপ্লিমেন্ট করে সোশ্যাল সায়েন্সেসের উপরে। এর সবচেয়ে ভালো উদাহরণ আপনারা ইজিলি বুঝতে পারবেন ইকোনমিক্সের ক্ষেত্রে। দেখেন ইকোনমিক্সের যে জটিল ইকুয়েশন গুলো আছে, যে ক্যালকুলাস গুলো আছে, এই ক্যালকুলাস বা এই জটিল ইকুয়েশনের মধ্যে কি আপনি মানব জীবনের জটিলতাকে ধারণ করতে পারবেন? আপনি মানুষের মোরালিটিকে কিভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করবেন? আপনি মানুষের কনসাসনেসকে বা নৈতিকতাকে, বিবেককে কিভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করবেন? সো এই যে লাভ ক্ষতির অঙ্ক আমরা করতেছি, এটার মধ্যে মানব জীবনের যে কমপ্লেক্সিটি, মানুষের যে রিয়ালিটি, মানুষের যে ফ্রি উইল, মানুষের যে নৈতিকতা, এটা হারায় যায়। এটাকে ধরার আর কোনো ওয়ে থাকে না। তো এই সমস্যাটাই ঐতিহাসিকভাবে হয়ে আসছে এবং এখন পর্যন্ত এটা চলমান। পাশাপাশি এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ওয়েস্টের নিজস্ব ইতিহাস। দেখেন ওয়েস্টের চার্চের এগেনস্টে বিদ্রোহ করার একটা নিজস্ব ইতিহাস আছে, চলে আসে, যেহেতু চার্চ নিজে মানুষের উপরে জুলুম করতেছিল এবং তার যে অথরিটি, এটা মানুষের মধ্যে থেকে সে সময় হারিয়ে গেছে, কারণ মানুষ বুঝে গেছে যে এখানে একটা প্রবলেম আছে। সো 16 থেকে শুরু করে 17 সেঞ্চুরি জুড়ে ওভারঅল আমরা একটা বিদ্রোহের ইতিহাস দেখতে পাই। সো মানুষের জীবন থেকে ধর্মের যে প্রভাব, এটা ধীরে ধীরে কমে গেছে বা চলে গেছে। এখন মানুষের যে লাইফ, মানুষের যে সোসাইটি, এটাকে স্টেবল ভাবে যদি ফাংশন করতে হয়, তাহলে তাকে কিছু বেসিক প্রশ্নের উত্তর করতে হয়। ধরেন মহাবিশ্ব, এটার উৎপত্তি কিভাবে, বা মানুষ কোত্থেকে আসছে, কোনটা ভালো কোনটা মন্দ, আপনি আর আমি একসাথে কিভাবে একটা সোসাইটি ফর্ম করে চলবো, এই ধরনের কিছু বেসিক প্রশ্নের উত্তর করা জরুরি হয় মানুষের জন্য, যদি তাকে সামনে আগে যেতে হয়। কিন্তু যখন ধর্মের প্রভাব দুর্বল হয়ে গেল, তো ধর্ম যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর ঐতিহাসিকভাবে করে আসছে, তো এখন দেখা যাচ্ছে পশ্চিমে ধর্মের প্রভাবটা দুর্বল হয়, তখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সোশ্যাল সায়েন্সের উদ্ভব হয় এবং সোশ্যাল সায়েন্স এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে, উত্তর দেওয়ার চেষ্টা করে। এখান থেকে ধরেন চলে আসে যে মহাবিশ্বের ক্রিয়েশনটা এক ধরনের আকস্মাত ভাবে ঘটছে, রাইট? বার্টন রাসেলের উক্তি আছে এটা নিয়ে, যে এই যে আমাদের জীবন, এই যে আমাদের অনুভূতি, এই সবকিছু বার্টন রাসেল ব্যাখ্যা করতেছেন অ্যাটমের একটা অ্যাক্সিডেন্টাল বিন্যাস হিসেবে, রাইট? এরপরে ধরেন মানুষের উৎপত্তি, এই জায়গাতে চলে আসলো ডারউইনিজম। ডারউইনিজমের যে চিন্তা, যেটা বায়োলজিক্যাল সায়েন্সে বা ন্যাচারাল সায়েন্সে ছিল, সেখান থেকে সেটা ঢুকে গেল পলিটিক্যাল সায়েন্সে, সেখান থেকে সেটা ঢুকে গেল সোশিওলজিতে, রাইট? সেখান থেকে সেটা ঢুকে গেল ক্যাপিটালিজমের ফ্রি মার্কেটে। নীতি নৈতিকতার প্রশ্নে ধরেন যে কোনটা নৈতিক কোনটা নৈতিক না, এখানে ডেভিড হিউমের চিন্তা ভাবনাগুলো চলে আসলো। সে একভাবে নীতি নৈতিকতাকে ব্যাখ্যা করলো, লাইক সোশ্যাল কনভেনশন হিসেবে ব্যাখ্যা করলো, যে আসলে নীতি নৈতিকতা বলতে কোনো কিছু নাই ওইভাবে, এবং ঐশ্বরিক ভাবে নীতি নৈতিকতাকে বোঝার কোনো ওয়ে নাই, সেটাকে একটা সোশ্যাল কনভেনশন হিসেবে চালায় দিল। বা আমরা জন স্টুয়ার্ট মিলের চিন্তা ভাবনাগুলো দেখতে পাই, যে যেই জিনিসটা আমাদেরকে বেশি প্লেজার দিতে পারবে সেটাই নৈতিক, আর যেটা কম প্লেজার দিবে বা প্লেজার দিবে না সেটা নৈতিক না বা অনৈতিক। এরকম মানুষে মানুষের সম্পর্ক গড়া, ধরেন মানুষে মানুষের যে আত্মিক বন্ধন, এটাকে বাদ দিয়ে চলে আসলো কন্ট্রাক্টের ধারণা, সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা। আপনারা যদি সংসদ অধিবেশন দেখে থাকেন, তাহলে দেখবেন যে আইনমন্ত্রী এবং হাসান আব্দুল্লাহ এই সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথাবার্তা বলতেছেন নিজেদের মধ্যে। এই চিন্তাগুলো কিন্তু এই ইতিহাস থেকেই বের হয়ে আসছে এবং এখন পর্যন্ত এগুলো চর্চা হচ্ছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলোর চর্চা এবং আন্ডারস্ট্যান্ডিং এখন পর্যন্ত আমাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে বসে আছে। এবং ধরেন আজকে 2026 সাল, আমরা জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2 বছর পার করে ফেলছি, কিন্তু যখনই আমরা সোসাইটি বা পলিটিক্স এর কোনো প্রবলেম সলভ করার কথা চিন্তা করি,
তখন আমাদের মাথায় যে প্রশ্নগুলো আসে বা যে তত্ত্বগুলো আসে, চিন্তাগুলো আসে, এগুলো হচ্ছে এই ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্স থেকে উদ্ভূত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং ওয়েস্ট এখন এটা স্বীকার করে নিচ্ছে যে এই সোশ্যাল সায়েন্স ব্যর্থ হয়েছে একটা সলিউশন প্রোভাইড করতে। এটা বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার কিছু নেই, আপনি গুগল সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, এটা নিয়ে ইজিলি অনেক রিসোর্স অ্যাভেলেবল যে ওয়েস্টে যে সাফারিংটা হচ্ছে, হিউম্যান সাফারিং, এটা বোঝার জন্য। সলিউশন নিয়ে কথা বলতে গেলে একজন চিন্তকের নাম সবার আগে আসবে, তিনি হলেন ওস্তাদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ। কারণ উনি আমাদের বর্তমান বিশ্বের যে বাস্তবতা, এটাকে প্রায় 70 বছর আগে চিহ্নিত করেছেন এবং প্রপারলি ডায়াগনোস করছেন। উনি এই বাস্তবতাটাকে আধুনিক জাহিলিয়াত বলেছেন। অর্থাৎ এই যে আমরা মানব জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত থেকে বের হয়ে অন্য কিছুর মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি, এই ভুলটাকে উনি চিহ্নিত করেছেন। এবং এর ফলে যে সমাজ, যে সংস্কৃতি, যে পলিটিক্যাল লাইফ তৈরি হয়, যে ব্যক্তি জীবন তৈরি হয় এবং ওভারঅল বাস্তবতা তৈরি হয়, এটাকে উনি আধুনিক জাহিলিয়াত বলেছেন। এই আধুনিক জাহিলিয়াতের সলিউশন একমাত্র সম্ভব ইসলামী জীবন ব্যবস্থা এবং ইসলামের মূলনীতিগুলোর কাছে ফিরে যাওয়ার মাধ্যমে। ইসলাম মানুষকে একটা প্রপার ফ্রেমিং দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব ও তাওহীদে বিশ্বাস একজন মানুষের যে কম্পাস, এটাকে সঠিক দিকে ফিক্স করে দেয়। ফলে মহাবিশ্বের শুরু, মানব সৃষ্টির উদ্দেশ্য এবং আমাদের মানব জাতির শেষ গন্তব্য কোথায়, এই জাতীয় জটিল প্রশ্নের উত্তর সে ইসলাম থেকে পেয়ে যায়। একজন মুমিন সে এটা জানে যে এই দুনিয়াতে তাকে পরীক্ষা করা হবে, যে এই দুনিয়াতে তাকে দুঃখ দ্বারা পরীক্ষা করা হবে। সো দুঃখের পেছনের কারণ সে জানে। তাকে দুঃখের পিছনের কারণ খুঁজে বের করার জন্য ঘন্টার পরে ঘন্টা সাহিত্যের বই কিংবা দর্শনের বইয়ের পিছনে খরচ করতে হয় না। পাশাপাশি নীতি নৈতিকতার প্রশ্নটা এখানে সলভড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ দ্বীনের মাধ্যমে আমাদের কাছে এটা স্পষ্ট করে দিয়েছেন যে কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক। এবং মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যেমন অর্থনীতি, সেকুলার সোশ্যাল সায়েন্সে অর্থনীতি যেরকম নৈতিকতা থেকে আলাদা একটা বিষয় হিসেবে দেখা হয় বা দেখা হচ্ছে, দিন ইসলামের ক্ষেত্রে বিষয়টা এরকম না। দিন ইসলামের ক্ষেত্রে অর্থনীতি নীতি নৈতিকতা থেকে আলাদা নয়, বরং দুইটা কানেক্টেড। ইসলাম মানব জীবনের জটিল প্রশ্নগুলার কোহেরেন্ট অ্যান্সার প্রদান করে, যেই অ্যান্সারগুলা মানার মাধ্যমে এবং প্র্যাকটিস করার মাধ্যমে এমন ব্যক্তি জীবন, সমাজ জীবন ও পলিটিক্যাল লাইফ তৈরি হয় যেটা ওভারঅল একটা প্যাকেজ, যেটা সুন্দরভাবে ফাংশন করে, যেখানে কোনো ইন্টারনাল ডিসপিউট নাই। আমরা যদি বিগত 100 বছরের লিটারেচার দেখি, ওয়েস্টার্ন লিটারেচার, তাহলে আপনি পাতায় পাতায় মানব জীবনের সাফারিং, হিউম্যান সাফারিং, সমাজ জীবনের সাফারিং, পারিবারিক জীবনের সাফারিং, এগুলো নিয়ে পাতায় পাতায় আপনি লেখা খুঁজে বের করতে পারবেন। মানুষ পাগলের মতো এই সলিউশনগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছে, কিন্তু যেহেতু আমাদের চিন্তার যে কম্পাস, চিন্তার যে রাডার, এটা ভুল দিকে তাক করা, এই কারণে আমরা সলিউশনটা ধরতে পারতেছি না। যেমনটা আমি প্রথম দিকে বলেছিলাম ভিডিওর, যে আজকের জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর হয়ে যাওয়ার পরেও আমরা যে আলোচনাগুলো করতেছি, যে সলিউশনগুলো নিয়ে চিন্তা করতেছি, এগুলো ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্স থেকে উদ্ভূত। এখানেও আমাদের যে রাডারটা, এটা ভুল দিকে তাক করা। আমাদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এবং ইসলামের দিকে ফিরে যেতে হবে। এইটা ছাড়া আসলে আমাদের কোনো ধরনের টেকসই সলিউশন নাই। সারা দুনিয়া চেষ্টা করেও এটা বের করতে পারে নাই। আপনি চাইলে দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করা আমাদের জন্য কষ্টকর, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং এইজ অফ ডিস্ট্রাকশনের এই যুগে। কিন্তু চিন্তা করাটা আসলে জরুরি। সো কনসিয়াসলি চিন্তা করুন। চিন্তা করার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ।